রাত্রির সর্বাঙ্গ যেন সদ্য ছুঁয়ে দেওয়া লজ্জাবতী গাছের পাতার ন্যায় নুয়ে পড়ল। শরীরে এক অদ্ভুত শিহরণের শীতল বিচরণ। বুকটা কাঁপছে, বুকের ভেতর থাকা মনটা কাঁপছে। নিভ্রাণের চুলে আটকে থাকা পানির ফোঁটা টুক করে পাপড়ির উপর পড়ল। চোখের পাতা ঝাপসা হয়ে বন্ধ হয়ে গেল। কোন বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনতা জল। বৃষ্টির পানির সাথে মিলিয়ে যাওয়ায় তা আলাদা করা গেল না। দু চোখ বন্ধ অবস্থাতেই রাতটি চরম কাতরতা নিয়ে প্রার্থনা করে উঠল, তাই যেন হয়, আমি যেন শুধু আপনার হই। নিভ্রাণের চোখে বেগতিক নিমগ্নতা। কাদের পাশ দিয়ে রাস্তায় ছড়িয়ে পড়েছে রাত্রির ভেজা চুল। সেই চুলের একদম কাছে নাক নিয়ে লম্বা শ্বাস নেওয়া মাত্রই ছন্ন ছাড়া রাশভারী কণ্ঠে স্বগতিক্ত করল সে, আপনি আপনি কি মাখেন রাত? এতটা। কণ্ঠ নিভিয়ে আসে, আসক্তের মতো আবারও গন্ধ নেয় সে, যেন সেখানে কোনো নেশাদ্রব্য লুকায়িত আছে। রাত্রি কুঁকড়ে যায়। লোকটা কি করছে, হুঁশে নেই নাকি? হাতটাও রাস্তার সাথে এত চাপ দিয়ে ধরেছে যা তার পক্ষে ছাড়ানো প্রায় অসম্ভব। তবু চেষ্টা করে সে। হাতের বাঁধনে নড়াচড়া হতেই কাঁধ থেকে মাথা তুলে চোখে চোখ রাখে নিভ্রাণ। কিছু সময় খুব একান্তে অতিবাহিত হয়। চোখে চোখে নীরব কথোপকথন শেষে রাত্রি দৃষ্টি নামায়, বলে, সরুন। নিভ্রাণের নিষ্পলক দৃষ্টি রাত্রির ভিজে ওঠা পাতলা ঠোঁটের দিকে। হাতের চাপটা আরও দৃঢ় করে আচ্ছন্নের মতো বলিয়া ওড়ায় সে, আর একটু দেখি। বৃষ্টির গতি কমে আসার ভাব নেই। আকাশ যেন তার সব মেঘ আজই উজাড় করে দিবে পৃথিবীতে। রাত্রি উসখুস করল। বন্ধন মুক্ত থাকা অপর পাশের হাতটা নিভ্রাণের পিঠ থেকে সরিয়ে নিল। নিভ্রাণের চুল উল্টো হয়ে থাকার কারণে কপালের উপর এসে পড়েছে। হাতের 5 আঙ্গুলে ডুবিয়ে সেই চুলগুলো খুব যত্নে গুছিয়ে দিতে দিতে সে বলল, আর কত দেখবেন? এভাবে ভিজতে থাকলে অসুস্থ হয়ে পড়বেন তো। আপনিও তো ভিজছেন, আপনি অসুস্থ হবেন না? রাত্রি হাসল। তার অর্ধাংশে এক বিন্দু পানি পড়তে দিচ্ছে না লোকটার সুঠাম দেহ। তার ছোট্ট শরীরটা চাপা পড়ে গেছে দেহতলে। এক নজর সেদিকে চোখ বুলিয়ে সে ফিচেল গলায় বলল, আপনি ভিজতে দিচ্ছেন কই? দিচ্ছি না তাই না? বলেই সরু চোখে তাকালো নিভ্রাণ। রাত্রির চেপে রাখা হাতটা ছেড়ে দিয়ে নিজের বরফ শীতল হাতের ছোঁয়া রাত্রির কপাল থেকে নামাতে নামাতে গলা ছড়িয়ে ঘাড় গলিয়ে দিল। রাত্রির কি যেন হলো। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, সরুন না। নিভ্রাণ ম্লান হাসল। চোখ ঘুরিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলে রাত্রিকে ছেড়ে দিয়ে আবারও শটান হয়ে শুয়ে পড়ল রাস্তায়। পর মুহূর্তেই রাত্রির এক হাত টেনে চেপে ধরল বুকের মাঝখানে। রাত্রি মানা করতে পারল না। চুপটি করে লোকটার বুকের স্পন্দনগুলো শুনতে থাকলো মনোযোগী ভঙ্গিতে। অনেকটা সময় কেটে গেছে হয়তোবা। যখন ধ্যান ভাঙল তখন রাতের আধার অনেকটা ঘনিয়ে এসেছে। চারিপাশে নিস্তব্ধতারা প্রহর বাড়াচ্ছে। বৃষ্টির গতি এখন একটু নিস্তেজ। গাছপালায় চোখ বুলিয়ে ঘাড় কাত করে পাশে তাকালো রাত্রি। কি আশ্চর্য, লোকটা এখনো একই দৃষ্টিতে তার দিকে চেয়ে রয়েছে। চোখের ভাষাটা তখনকার মতোই খুব ভিন্ন। মুগ্ধ তাদের ভিড় জমেছে চোখের কোল জুড়ে। চট করে উঠে বসলো রাত্রি। জর্জেট কাপড়ের হালকা গোলাপি জামা ভিজে সবই স্পষ্ট দৃশ্যমান। তৎক্ষণাৎ দৃষ্টি সংযত করল নিভ্রাণ। তার এভাবে তাকিয়ে থাকা মেয়েটাকে অস্বস্তিতে ফেলবে। রাত্রির রাস্তায় লেপ্টে থাকা ওড়না সামলে নিতে নিতে বলল, আপনি বাড়ি ফিরবেন না? নিভ্রাণ উঠে বসল। চোখে মুখে উদাসীনতা। ইচ্ছে যে করছে না। তবে আমাকে পৌঁছে দিন, তারপর আবার এসে যতক্ষণ ইচ্ছে পূরণ করেন। এখন উঠুন তো জলদি। নিভ্রাণ চুল ছাড়ল। শার্টের হাতা গুটিয়ে কলার ঠিক করে চাপা গলায় বলল, আপনি জানেন এখন কয়টা বাজে? কাটায় কাটায় রাত 12টা। কণ্ঠে অপরাধী ভাব। সত্যি বলতে সে নিজেই বোঝেনি এত সময় কখন পার হলো। রাত্রিকে দেখতে দেখতে আর কোনো কিছুর খেয়ালই ছিল না। মাত্র ঘড়ি দেখল, নয়তো সে কখনোই রাত্রিকে এমন পরিস্থিতির সম্মুখীন করত না। রাত্রি উঠে দাঁড়াচ্ছিল। কথাটা কানে যেতেই যেন মুখ থুবড়ে হোঁচট খেল সে।
অবিশ্বাস্য ভঙ্গিতে দ্রুত ঝুঁকে নিভ্রাণের হাত টেনে ঘড়ি দেখল। সত্যিই 12টা বাজে। এত সময় কখন কাটলো? মাথাটা চিন্তায় অস্থির হয়ে উঠছে। এই সময় বাড়ি ফেরা মানে কলঙ্কের দাগ নিজ হাতে গায়ে ছুঁয়ে দেওয়া। কি করবে ভাবতে ভাবতেই সে অস্থির কণ্ঠে বলল, এখন কি করব আমি? কিভাবে ফিরব? কণ্ঠ ধরে গেল। কান্না কান্না হয়ে এলো মুখশ্রী। নিভ্রাণ চট করে উঠে দাঁড়ালো। মাথায় হাত রেখে অভয় দিয়ে বলল, আহা, কাঁদবেন না রাত, আমার বাসায় চলুন। বিশ্বাস করুন, আপনি নিরাপদে থাকবেন। আমি আপনাকে বিশ্বাস করি, তবে এত আপত্তি কেন? আপনি বুঝতে পারছেন না। অসহায়ত্ব জেঁকে ধরেছে রাত্রির কণ্ঠস্বর। বুঝতে চাইছি না। আপনি চলুন তো। এখনও কাঁপছেন, ঠান্ডা লেগে যাবে। কিন্তু বলে 2 মিনিট ভাবল রাত্রি। তার পক্ষে সম্ভব না বাইরে পুরো রাত কাটিয়ে দেওয়া। আর বাসায় ফেরাটা তো আরও অসম্ভব। বাড়ির চৌকাঠটা এখন ধারালো ফালার মতো। সেটা মারাতে হলে পাকে ক্ষতবিক্ষত করতে হবে। আর সেই আঘাতের দাগ বয়ে বেড়াতে হবে সারা জীবন। তিক্ত শ্বাস ফেলল সে। একেবারেই উপায়ন্তর না পেয়ে নিচু গলায় বলল, আচ্ছা চলুন। সাজানো গোছানো সিমসাম পরিবেশের বিশাল ফ্ল্যাট। আগাগোড়াই যেন সাদায় মোড়ানো। বড় বড় সোফা, দেয়ালের রং, মেঝের টাইলস, এমনকি পর্দাগুলোও সাদা। পায়ের জুতো খুলতে খুলতে ভ্রু কোচকালো রাত্রি। ড্রয়িং রুমের এপাশ থেকে ওপাশে নজর বুলাতে বুলাতে বলল, আপনার একা থাকার জন্য এত বড় ফ্ল্যাট লাগে নাকি? ছোটোখাটো একটা নিলেই তো পারেন। টাকা আছে বলেই খরচ করতে হবে এমন তো কোনো কথা নেই। নিভ্রাণ মুচকি হেসে বলল, সব সময় তো আর একা থাকবো না। এক সময় তো পাশের মানুষটারও থাকতে হবে সাথে। রাত্রি থতমত খেলেও দমে গেল না। বলল, সে যাই হোক, 2 জন মানুষের জন্য এত বড় জায়গার দরকার নেই। বাচ্চা কাচ্চা হলে তারাও থাকবে। নিভ্রাণের দুষ্টু গলা। রাত্রি ছি বলে কপাল কুঁচকালো। তারপর তেজি গলায় বলল, আপনি আপনার বাবা মা ভাই বোনের সঙ্গে নিয়ে থাকলেই তো পারেন। নিভ্রাণের মুখের ভাবভঙ্গি বদলে গেল। তবুও রাত্রির সাথে রাগ দেখালো না সে। প্রসঙ্গ এড়িয়ে স্বাভাবিক গলায় বলল, আপনি আসুন, এতক্ষণ ধরে ভিজে আছেন, কাপড় পাল্টে শাওয়ার নিন। আমি কি পরব? রাত্রির চিন্তিত গলা। নিভ্রাণকে একেবারেই চিন্তামুক্ত দেখালো। পাশের একটা রুমের দরজা খুলতে খুলতে সে বলল, মা আসে মাঝে মাঝে, 2-1 দিন থাকে। শাড়ি টাড়ি বোধহয় রাখা আছে এই ঘরে, একটা বের করে দিচ্ছি, আসুন। রাত্রি গুটি গুটি পায়ে রুমে ঢুকলো। নিভ্রাণ লাইট জেলে আলমারির পাল্লা খুলতেই হ্যাঙ্গারে ঝুলানো শাড়িগুলো চোখে পড়ল। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে জায়গা থেকে একটু সরে বলল, কোনটা পরবেন দেখুন। একটা দিলেই হবে, রাত্রির জড়সড় উত্তর। নিভ্রাণ যেন এই কথার অপেক্ষাতেই ছিল। অনুমতি পেয়ে যেতেই খুঁটিয়ে খুঁটিয়ে শাড়িগুলো দেখে একটা সাদার মধ্যে সুতোর কাজ করা শাড়ি বের করলো সে। এটা মানাবে মেয়েটাকে। শাড়ির ভাঁজের উপরেই ব্লাউজ রাখা। নিভ্রাণের কপালে ভাঁজ ফেলল। একবার রাত্রির দিকে চেয়ে কিছু একটা পরখ করে সে বলল, আপনি খুব চিকন, ব্লাউজ অনেক ঢিলে হবে। রাত্রি কাচুমাচু করল, বিনীত স্বরে বলল, সমস্যা নেই, পরতে পারলেই হলো। নিভ্রাণ তার হাতে শাড়ি দিয়ে নিজের রুমে নিয়ে গেল। বলল, ওই বাথরুমের গিজারটা নষ্ট, ঠিক করা হয়নি। আপনি এটাই যান, টাওয়াল ভেতরেই আছে। গরম পানি দিয়ে শাওয়ার নেবেন, নয়তো আবার জ্বর আসতে পারে। রাত্রি বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে ঢুকে গেল। ভেতর থেকে দরজা আটকানোর শব্দে নিশ্চিত হতেই নিভ্রাণ নিজের জামাকাপড় নিয়ে পাশের রুমে চলে গেল। ঠান্ডা পানিতেই গোসল করতে হবে, উপায় নেই। এভাবে এতক্ষণ থাকলে নির্ঘাত সর্দি লাগবে। রাত্রি যখন বেরোলো তখন নিভ্রাণ শাওয়ার শেষ করে বিছানায় বসে আছে। পাশেই ফার্স্ট এইড বক্স রাখা। রাত্রিকে বেরোতে দেখেই তাড়া দিল সে, আপনার ব্যান্ডেজ ভিজে গেছে না, নতুন করে বেঁধে নিন। নিভ্রাণের উৎকণ্ঠায় আবারও মনটা প্রশান্তিময় হওয়ায় ভরে উঠল রাত্রির। মুচকি হেসে সে বলল, আপনি অযথাই এত টেনশন করছেন, কাটাটা কিন্তু অত গভীর না। তখন রক্তটা একটু বেশি পড়েছে বলে মনে হচ্ছিল খুব লেগেছে। চুপ করুন তো, অল্প থেকেই কত কিছু হয়ে যায় জানেন। রাত্রি নিজের অজান্তেই চমকে উঠল।
নিভ্রাণের কথাটা অন্যভাবে মস্তিষ্কে আঘাত করছে। আসলেই তো অল্প থেকে তো অনেক কিছুই হয়ে যায়। ভাবনার মাঝে নিভ্রাণ তাকে টেনে বিছানায় বসিয়ে গজতোলা বের করে হাতে ধরিয়ে দিল। অতঃপর রুম ত্যাগ করার জন্য উদ্যত হয়ে বলল, হয়ে গেলে ডাইনিংয়ে আসেন, ডিনারটা করে নিই। নিভ্রাণ তার কথা রেখেছে। ডিনার শেষ হতে একেবারে নিরাপদে রাত্রিকে নিজের ঘরে শুয়ে নিজে অন্য রুমে চলে গেছে। একবার ভালো করে তাকায়নি পর্যন্ত। এমন কোনো কথাও বলেনি যেটাই রাত্রির লজ্জায় পড়ে। যেন রাত্রির এই বাড়িতে থাকাটা খুব স্বাভাবিক। সকাল 7টা। অনবরত কলিং বেলের শব্দে ঘুম ভাঙল নিভ্রাণের। আড়মোড়া ভেঙে উঠল সে। এই সময় কে এভাবে বেল বাজাচ্ছে? বুয়া তো আসে 9টার পর। দারোয়ান এমন করে বেল বাজানোর সাহস পাবে না। তবে হাই তুলে বিছানা ছাড়ল সে। গেটের দিকে যাওয়ার আগে একবার নিজের রুমের দরজাটা হালকা ফাঁক করে রাত্রিকে দেখে নিল। যাক, মেয়েটার ঘুম ভাঙেনি। সাদা ব্ল্যাঙ্কেটে মোড়ানো ঘুমন্ত অবস্থায় তাকে কোনো অপরূপ শুভ্র কন্যার চেয়ে কম লাগছে না। মনে হচ্ছে বিশাল আকাশের এক টুকরো সাদা মেঘ তার বিছানার মাঝখানে এসে লুটিয়ে পড়েছে। আনমনেই হাসল নিভ্রাণ। দরজাটা নিঃশব্দে বন্ধ করে আবারও পা বাড়ালো মেইন গেটের দিকে।